ঋণ নিয়েছেন ২৪,০০০ টাকা, ৬ দিনের মাথায় পরিশোধ করেন ৫৪,০০০, তারপরও বকেয়া আরও ৮১,০০০ টাকা। ভুয়া মোবাইল অ্যাপে এরকম ভয়ঙ্কর প্রতারণামূলক ঋণ নিয়ে বিপদে পড়েছেন বেশ কিছু গ্রাহক। বঙ্গ ক্যাশ, ঢাকা ফিন, টাকা নাও, ইজি টাকার মতো লোভনীয় এসব অ্যাপে এখন সয়লাভ সামাজিক যোগাযোগ মাধ্যম, যাতে সহজেই আটকা পড়ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অথচ জেনেও নীরব বাংলাদেশ ব্যাংক। আর পুলিশের পরামর্শ ভুক্তভোগীদেরকে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানোর। মিসবাহ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অ্যাপসে গিয়ে তারপর হচ্ছে বিকাশ থেকে, তখন ওখানে অপশন আছে বিকাশ থেকে দিয়ে তারপর। গত ঈদে জরুরি প্রয়োজন মেটাতে একাধিক ডিজিটাল অ্যাপে ঋণ আবেদন করেন রাজধানীর মিরপুরের বাসিন্দা সাঈদ ভূঁইয়া। মেলে ২৫ থেকে ২৬,০০০ টাকা ঋণ। কিন্তু এক সপ্তাহ পর বিভিন্ন নাম্বার থেকে ফোন ও খুদে বার্তায় জানানো হয় তার মোট ঋণের পরিমাণ ৮১,০০০ টাকারও বেশি। পদ্ধতি আসলে আমি এখনো ঠিক জানি না কিভাবে এত দ্রুত ঋণের পরিমাণ বেড়ে গেল তা খুঁজতে গিয়ে তিনি দেখেন একটি অ্যাপে ৬,০০০ টাকা ঋণ অনুমোদন হলেও হাতে পেয়েছেন মাত্র ৩,৭২০ টাকা। বাকি টাকা প্রসেসিং ফি, সার্ভিস চার্জ সহ বিভিন্ন খাতে কেটে রাখা হয়েছে। অথচ পরিশোধ করতে বলা হচ্ছে পুরো ৬,০০০ টাকাই। শুধু তাই নয়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, পরিবার সদস্য ও পরিচিত জনদের উপর চাপ সৃষ্টি করে মানসিক হয়রানি ও হুমকিও দেওয়া হচ্ছে ঋণ আদায়ে। পুরো আমার নাম্বার মোবাইলে যা আছে ওদের কন্ট্রোলে চলে যায়। হ্যাঁ, তো এটা খুব ভয়ঙ্কর ব্যাপার, কারণ কখন কি করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছয়লাভ ঋণ অ্যাপের বিজ্ঞাপনে বঙ্গ ক্যাশ, ঢাকা ফিন, টাকা নাও, ইজি টাকা, ফিন ক্যাশ, সাথী লোন, আশা লোন, সুবিধা লোন সহ একাধিক ডিজিটাল অ্যাপের সন্ধান মিলেছে। যদিও এসব প্ল্যাটফর্মের কোনো অনুমোদন নেই। ভুক্তভোগীদের অভিযোগ, ঋণ আবেদন করার সময় বিভিন্ন পারমিশন ও ফিশিং লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারীর মোবাইলের তথ্য নিয়ন্ত্রণে নেওয়া হয়। পরে এই তথ্য ব্যবহার করে শুরু হয় চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের চেষ্টা। আপনার সব নাম্বার কিন্তু আমার কাছে আছে, সবাইকে ফোন করব। যারা বৈধ প্রতিষ্ঠানরা কখনো এইভাবে ধমক দেয় না। ওরা ফোন দিলে আমি যোগাযোগ করতে পারি, এছাড়া আর যতগুলো আমি কাউকে ফোন করতে পারতেছি না। এবং ওরা যে এই নাম্বার থেকে আমাকে কল করতেছে, এরপরে আমি ওই নাম্বারে কল করলে কিন্তু ওইটা যাচ্ছে না, ওরা দেখে আরেকটা থেকে কল করতেছে। তারপর দেখলাম যে পাকিস্তানি নাম্বার থেকে ফোন আসতেছে। অবৈধ ডিজিটাল ঋণ অ্যাপের ফাঁদে না পড়তে গ্রাহকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে এসব অ্যাপের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এটা যেহেতু বাংলাদেশ ব্যাংক কর্তৃক স্বীকৃত কোনো ঋণ ব্যবস্থা না, এটা যারা করছে এটা একদম নিষিদ্ধ কোনো অর্গানাইজেশন। এই ব্যাপারে আশা করি আমাদের গোয়েন্দা সংস্থা সিআইডি, বিএফআইও তারা বিষয়গুলো দেখবে, কোন চক্রের সাথে জড়িত, এবং সিআইডি দেখবে যে তাদেরকে কীভাবে ধরে আইনের আওতায় নিয়ে আসা যায়, যাতে সাধারণ মানুষ এইভাবে প্রতারিত না হয়। দ্রুত ঋণের প্রলোভন দেখিয়ে প্রচলিত কিছু অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরবর্তীতে সেটিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাই ডিজিটাল ঋণ নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার পরামর্শ দিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার। এই ধরনের যদি কেউ প্রতারণার শিকার হন, এই যে অবৈধ লেনদেনের মাধ্যমে, নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে। আর থানার থেকে জিনিসটা প্রয়োজনে তদন্ত করার জন্য আমাদের যে সাইবার ইউনিটগুলো আছে, ডিবিতে আছে, সিটিটিসিতে আছে, এসব জায়গায় পাঠানো হয়। তো সেই সব জায়গা থেকে আমরা শনাক্ত করার চেষ্টা করি যে কোত্থেকে জিনিসটা হচ্ছে, তদন্ত করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিজিটাল সেবার প্রসারের সঙ্গে বাড়ছে প্রতারণার অভিযোগও। প্রযুক্তি নির্ভর আর্থিক সেবায় গ্রাহকদের আস্থা ধরে রাখতে অবৈধ অ্যাপের বিরুদ্ধে কঠোর নজরদারি, কার্যকরী নিয়ন্ত্রণ ও ভোক্তা সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মিসবাহ হাসান, ৭১, ঢাকা। আগামী ১ বছরের জন্য ৪৩টি শিল্প খাতে অপরিবর্তিত রাখা হয়েছে রপ্তানিতে নগদ প্রণোদনার হার। ফলে আগের মতোই সহায়তা পাবেন উদ্যোক্তারা। এর আগে প্রতি ৬ মাসের জন্য এই হার ঘোষণা করা হলেও এবার তা দেয়া হলো ২০২৬-২৭ অর্থ বছরের পুরো সময়ের জন্য। প্রজ্ঞাপন অনুযায়ী পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ ৬.৫% নগদ সহায়তার সুযোগ রাখা হয়েছে। এর চেয়ে বেশি ১০% রাখা হয়েছে পাট, চামড়া, কৃষি, হালকা প্রকৌশল, পণ্য রপ্তানিতে। হালাল মাংস রপ্তানিতেও মিলবে একই সুবিধা। এছাড়া ফার্নিচার, আগর আতর, সিনথেটিক জুতা, ব্যাগ,
হিমায়িত মাছ, শাকসবজি রপ্তানি করলে শতকরা ৮ টাকা প্রণোদনা দেবে সরকার। তবে বছরের পর বছর এই টাকা বকেয়া পড়ে থাকায় উৎসাহ হারাচ্ছেন উদ্যোক্তারা। আছে এই অর্থপ্রাপ্তিতে নানান জটিলতাও। দেশে এক বছরে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে প্রায় $6.25 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে আসে। তথ্য অনুযায়ী 2026 সালের 30 জুন পর্যন্ত মোট রিজার্ভ ছিল $37.58 বিলিয়ন, আর 2025 সালের 30 জুন তা ছিল $31.77 বিলিয়ন। ফলে মোট রিজার্ভের পরিমাণ বেড়েছে 6 বিলিয়নের কাছাকাছি। তবে IMF এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়েছে আরও বেশি, $6.19 বিলিয়ন। মূলত প্রবাসী আয়ের ইতিবাচক ধারা ও বাজার থেকে ডলার কেনার প্রবণতা অব্যাহত থাকায় প্রভাব বেড়েছে মজুদের ক্ষেত্রে। প্রতিবেদন অনুযায়ী এক বছরে প্রায় অপরিবর্তিত রয়েছে বিনিময় হার। এক বছরের ব্যবধানে বেড়েছে মাত্র 5 পয়সা। সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। ক্যাবের এক অনুষ্ঠানে একথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তবে এই পথে বেশি দামে বিদ্যুৎ কিনে বা উৎপাদন করে ভোক্তার কাঁধে বোঝা চাপানো যাবে না বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, বর্তমানে 80% বিদ্যুৎ বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। পুরনো চুক্তি অনুযায়ী তাদের কাছ থেকে উচ্চ দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। তাদের পাওনা পরিশোধ না করলে উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে বাধ্য হয়ে বিদ্যুতের দাম বাড়াতে হয়েছে। এ সময় ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেছেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও অনিশ্চিত ভোক্তা স্বার্থ। তাই এটি চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকার, বিআরসি স্বাধীনতা ও সুশাসন নিশ্চিত করতে হবে। সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের পরামর্শ আসে এই অনুষ্ঠানে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সে সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন, অলিগাররা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য, সেইটার থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারবো। আপনার দর্শক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির শরীফুল কবির মিলনায়তনে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে এক নাগরিক সংলাপের আয়োজন করেছে ক্যাব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিদ্যুৎটা পাচ্ছি, এই জন্য মিটারটাকে খুবই সহজলভ্য করা, অথবা মার্কেটে দিয়ে দেওয়া, অথবা ওপেন করে দেওয়া, যাতে করে এটা সহজেই এটা আপনার সবাই পায়। এই জায়গাটাতে একটু কাজ করতে হবে। এরপরে ব্যাটারি স্টোরেজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোম্পানিগুলোতে ব্যাটারি বা স্টোরেজ বা যে বাসাগুলোতে ব্যাটারি বড় একটা সম্ভাবনা জায়গা কিন্তু আসলে হোম, কারণ কেউই মানে ইন্টারাপ্টেড পাওয়ার চায় না, আনইন্টারাপ্টেড পাওয়ার চায়। এই জায়গাতেই একটা বেশি মানে আমরা এই ট্যাক্সটা যদি সবার জন্য ওপেন না করা যায়, এটা একটা খুবই দুর্বল জায়গা হবে। এই হাউসে ব্যাটারি কিন্তু কম আসবে, মানে সুযোগটাও কম, মানে ওই সিস্টেমের মধ্যে ঢুকে সেটাতে গিয়ে ডিজাইন, ড্রয়িং এবং ডিটেলস জমা দিয়ে সেটাকে আবার অ্যাপ্রুভাল নেবে, সেটা আবার কাস্টমসের কাছে পৌঁছাতে হবে, কাস্টমারে দেখবে। এই জটিলতা দিয়ে আসলে এখানে একটা বড় দখলের মধ্যে পড়তে হবে। এই জায়গাটাতে আমরা বাট বেসটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, মানে ইভেন ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও এবং হোমের ক্ষেত্রেও। ইন্ডাস্ট্রির ওনারা আমাদের সাথে যেটা কথা বলতেছেন যে বেস ওখানে এই কারণেই যদি ওনারা 2 ঘন্টার ব্যাকআপ নিতে পারে, ওভারঅল কিন্তু অলমোস্ট তারা সাস্টেনেবল পাওয়ার পাবে, আনইন্টারাপ্টেড পাওয়ার পাবে এবং প্রোডাকশন ক্যাপাসিটি ওনাদের অনেক বেড়ে যাবে। এই জন্য ওনারা এটা খুবই ইন্টারেস্টেড এই জায়গায়। বাট এই জায়গাগুলোতে যদি ব্যারিয়ারগুলোকে যদি রিমুভ করা যায়, আমার মনে হয় এটাকে আমাদেরকে একটু ভালো একটা রেজাল্ট পাবো। সরি, আমি কি সময়কে বেশি নিচ্ছি? আমি একেবারে প্র্যাকটিক্যাল জায়গা থেকে কথা বলতেছি, যেহেতু আমরা এগুলো সারাদিনই ডিল করি। সেডা এবং বিএসটিআই এই জায়গাগুলোতে আমার মনে হয় যে আর একটু ওনাদের লোকবল সক্ষমতা খুব কম, ওনাদের জায়গাটা খুব ন্যারো এবং খুব ডিলে করে বিভিন্ন প্রক্রিয়াগুলো। এখানে যেহেতু এত বড় একটা কর্মযজ্ঞ, সেডা এবং বিএসটিআই অনুমোদনের ক্ষেত্রে যেন কোনো অবস্থাতেই 3 দিন এবং অত টাইম বেঁধে দিয়ে একটা জায়গায় আনা যায়, তাহলে আমাদের এই জায়গাগুলোতে এই জায়গাতে আমাদের একটা বড় সক্ষমতা হবে। আমি এই ছিল বেসিক্যালি রুপটপ বিষয়। আমি অন্য ক্ষেত্রে যেটা সুযোগ এসে বলতে চাচ্ছি সেটা হলো, স্যার ওই আপনার মন্ত্রী মহোদয় বলেছেন যে উনি কিন্তু। দর্শক, আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটের নাগরিক সংলাপের আয়োজনে সরাসরি যুক্ত ছিলাম। প্রয়োজনীয় সংস্কার ও উদ্যোগ না নিলে এলডিসি উত্তরণের পর বড় চ্যালেঞ্জের মুখে পড়বে দেশের রপ্তানি খাত।
গবেষণা সংস্থা র্যাপিডের অনুষ্ঠানে কথা বলেন নীতি নির্ধারক ও বাণিজ্য বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু কম উৎপাদন খরচের উপর ভর করে বিশ্ববাজারে টিকে থাকা সম্ভব হবে না। তাই এখনই সমন্বিত সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি সহ বেশ কিছু পরামর্শ দেন তারা। বলেন প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো, পরিবেশ ও শ্রমের আন্তর্জাতিক মান পূরণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রতিযোগী দেশগুলোর বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলা হয়, বাংলাদেশ সরকারকেও উপযোগী নীতিমালার বাস্তবায়ন করতে হবে। দর্শক, এই পর্যায়ে জাতীয় প্রেস ক্লাবে এলডিসি উত্তরণ ও ব্যবসায় প্রতিযোগিতা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করেছে গবেষণা সংস্থা র্যাপিড। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। করতে চাই তখন তো স্ট্যান্ডার্ডস লাগে, মানে পণ্যের গুণগত মান থাকতে হবে। আর বাংলাদেশের বাজারে আমাদের পণ্যের আমরা সেভাবে গুণগত মান বিচার করি না। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে আমরা চাইলে যে কোনো পণ্য বিক্রি করতে পারি। তো সুতরাং এটাও একটা রপ্তানি বৈচিত্র্যকরণের ক্ষেত্রে একটা বাধা তৈরি করেছে। বিকজ আমরা কি করি, আমরা যে কোনো পণ্য দেশের বাজারে তৈরি করে দেশে এখানে বিক্রি করার চেষ্টা করি, কারণ যেখানে আমাদের পণ্যের মান নিয়ন্ত্রণের ব্যবস্থা নাই। এখন যদি আমাদের পণ্যের গুণগত মান ভালো না থাকে, তাহলে যেটা হবে কি, যে পণ্যগুলো আমরা দেশের বাজারে তৈরি করে বিক্রি করছি, সেই পণ্যগুলো কোনো সময় বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত হতে পারবে না। আপনাদের উদাহরণ দিই, মনে করেন যে আমাদের লেদার তো হয়, তাই না? আমরা এই চামড়া থেকে আমরা যদি জুতা তৈরি করে আমরা দেশের বাজারে হরহামেশা বিক্রি করতে পারি এবং হয়তো ভালো মুনাফাও করা সম্ভব। কিন্তু বিদেশে যদি এটা বিক্রি করতে চায়, তারা প্রশ্ন তুলবে যে এই লেদারটাকে কোথায় প্রসেস করা হয়েছে, সেখানে সিইটিপির অবস্থা কি, এখান থেকে এনভায়রনমেন্টের কোনো ক্ষতি করছে কিনা, শ্রমিকের জন্য তারা কি করছে, মানে লেবার রাইটসের কি অসুবিধা বা সুবিধা আছে, এগুলা পূরণ করতে না পারলে কিন্তু বিদেশে এটা বিক্রি করা যাবে না। কিন্তু দেশের বাজারে বিক্রি করতে চাইলে এগুলা কিন্তু কোনো বাধা নেই, কারণ দেশে আমরা কোনো স্ট্যান্ডার্ড এনফোর্স করি না। এটাও একটা কারণ হয়েছে যে আমরা খুব বেশি মাত্রায় আমাদের দেশের মার্কেটের দিকে ঝুঁকে পড়েছে, আমরা বিদেশের দিকে যেতে চাই না। এই কারণে আপনাদের প্রথম দিকে একটা চার্ট দেখিয়েছিলাম যে ওভার টাইম আমাদের কিন্তু রপ্তানির যে অংশ আমাদের টোটাল জাতীয় আয়, সেটা কিন্তু ফল করেছে। আমরা রপ্তানি বিমুখ একটা দেশে পরিণত হচ্ছি। কিন্তু এটা মনে রাখতে হবে, যদি আমরা রপ্তানি বাড়াতে না পারি, তাহলে কিন্তু আমাদের অনেক মেজর প্রবলেম কিন্তু আমরা দূর করতে পারবো না। যেমন ব্যালেন্স অফ পেমেন্টসের যে অসুবিধা, শুধুমাত্র রেমিটেন্সের উপরে ভর করে আমরা কিন্তু ভালো রিজার্ভ তৈরি করতে পারবো না। শুধুমাত্র রেমিটেন্সের উপরে ভর করে আমরা কিন্তু আমাদের যে অন্যান্য যে উন্নয়ন, সেটা করতে পারবো না। এক্সপোর্ট করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, যারা এক্সপোর্ট করেন, এক্সপোর্টাররা, তারা গ্লোবালি কম্পিট করে, যেটা আমি বারবার বলছি, গ্লোবালি কম্পিট করেন তারা, তখন তারা অনেক বেশি ইনোভেটিভ হতে পারেন এবং তখন তারা। দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবে গবেষণা সংস্থা র্যাপিডের একটি আলোচনা সভার আয়োজনে সরাসরি যুক্ত ছিলাম। যাচ্ছি পরের প্রসঙ্গে। সপ্তাহের অর্ধেক সময়ই চলে যাচ্ছে গ্যাস বিদ্যুতের সংকট সমাধানের চেষ্টায়। চুক্তি সই অনুষ্ঠানে এমন দাবি করলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, দেশের উদ্যোক্তাদের জন্য এখন বড় উদ্বেগের জায়গা জ্বালানির সমস্যা। প্রতিনিয়তই যার খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর জানাচ্ছেন রাকিব হোসেন। মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলে 20 একর জমি ইজারা পেল গোল্ডেন অয়েল মিলস লিমিটেড। এজন্য $5 কোটি বিনিয়োগের বিপরীতে কাজের সুযোগ হবে 1006 মানুষের। এছাড়া ওষুধের কাঁচামাল তৈরির জন্য আরও 30 একর জমি দেওয়া হয় ডেল্টা এপিআই লিমিটেডকে। বেজা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই হয় ওই দুই প্রতিষ্ঠানের সাথে। এ সময় উদ্যোক্তারা বলেন, আজকের এই স্বপ্ন বাস্তবায়নে দরকার নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুতের নিশ্চয়তা। ওই জায়গায় তো জমি বিক্রি করে আমি ডেভেলপার কোম্পানি বানাইতে পারবো না। আমরা যে জমিটা নেই, এটা ইনভেস্ট করে নেই এবং আমরাও চিন্তা ভাবনা করে টাকাটা ইনভেস্ট করতে চাই, যাতে পরবর্তীতে এটা লোকসানি প্রতিষ্ঠানে পরিণত না হয়। দেশের জন্য কাজে লাগে, কোম্পানির জন্য, মানুষের জন্য কাজে লাগবে। আর এইগুলো একটু যদি সমস্যা আমাদের সমাধান করে দেয়, তাহলে আমাদের জন্য করা খুব সহজ হবে। এটা সুন্দর একটি জায়গা। আমরা যদি বিদেশি আমরা অনেকগুলো নিয়ে আসবো, আমরা বিদেশি অনেকগুলো অলরেডি অপারেট বিতার তার আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রি করতে চাই, কারণ আমরা সেই আস্থা অর্জন করেছি। এ সময় বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের উদ্বেগের বড় জায়গা জ্বালানি সংকট।
যা নিরসনে দরকার সম্মিলিত প্রচেষ্টা। এ ব্যাপারে প্রধানমন্ত্রীও নিয়মিত খোঁজখবর রাখছেন বলে জানান তিনি। অ্যাটলিস্ট গত 3 মাস তো ডেফিনেটলি আমি সপ্তাহের অর্ধেক সময় প্রায় ওই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাটাই। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি এবং ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে মানে একেবারে উইদাউট ফেল প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কী অবস্থা, ইলেকট্রিসিটির কী অবস্থা, গ্যাসের কী অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। আশিক চৌধুরীর মতে মুনাফা নেয়ার জন্য নয়, বরং কর্মসংস্থান ও বিনিয়োগ নিশ্চিতের লক্ষ্যেই কাজ করছে বিডা বেজা। আশা করছি যে ভবিষ্যতে এই কোয়ালিটি আরো ইমপ্রুভ করবে। রাকিব হোসেন, ৭১, ঢাকা। বিশ্বকাপ ঘিরে কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশার বিপরীতে উল্টো ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রে। হোটেল রেস্তোরাঁয় ব্যাপক নিয়োগের আশা থাকলেও শেষ পর্যন্ত কর্মী নিয়োগ কমেছে। তথ্য বলছে গেল মাসে এই খাতে কর্মসংস্থান কমেছে ৬১,০০০। এমন পরিস্থিতিতে মূল্যস্ফীতিকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত প্রতিবেদনে। বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের বার, হোটেল, রেস্তোরাঁয় ব্যাপক হারে চাকরির সুযোগ তৈরি হবে। বিশ্লেষকদের এমন আশায় গুড়ে বালি। উল্টো এবারের আসরে এই খাতে কর্মসংস্থান কমেছে ৬১,০০০-এরও বেশি, যা উঠে আসে দেশটির শ্রম বিভাগের পরিসংখ্যানে। অথচ গেল মাসে যুক্তরাষ্ট্রের সামগ্রিক কর্মসংস্থান বৃদ্ধি পায় ৫৭,০০০। যদিও এটি প্রত্যাশার চেয়েও কম, যেখানে বেকারত্বের হার কমে ৪.২% দাঁড়িয়েছে। এমন তথ্যের ভিত্তিতে কর্মসংস্থান বাড়ার প্রত্যাশা করেছিল শ্রম বিভাগ, কারণ বিশ্বকাপ ঘিরে কর্মী নিয়োগ বাড়াচ্ছিল হোটেল রেস্তোরাঁগুলো। কিন্তু পরবর্তীতে নেতিবাচক প্রবৃদ্ধি দেখা দেয় কর্মসংস্থানে। এমন পরিস্থিতির পেছনে বড় কারণ মূল্যস্ফীতি। সবশেষ তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ৪.২%, যা ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। তথ্য বলছে দেশটিতে গেল ৪ মাসে পরিবার প্রতি খরচ বেড়েছে $১,০০০। ফলে বাইরে খাবার খরচ কমিয়েছেন ভোক্তারা। এছাড়া খাদ্যের দাম ও মজুরি বৃদ্ধিতে নতুন কর্মী নিয়োগের ক্ষমতা কমেছে অনেক হোটেল রেস্তোরাঁর। ফলে কম নিয়োগ কম ছাঁটাই নীতিতে চলছে মালিকপক্ষ। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে তথাকথিত গোল্ডিলক্স পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা বেড়েছে। অর্থাৎ প্রবৃদ্ধি ও কর্মসংস্থান জারি থাকে, কিন্তু অর্থনীতি এতটা চাঙা হয় না যে মূল্যস্ফীতি বৃদ্ধি পায় বা নীতি সুদহার বাড়ানোর প্রয়োজন পড়ে। আবার প্রবৃদ্ধি এত দুর্বল হয় না যে মন্দার ঝুঁকি তৈরি হয়। মে মাসে যুক্তরাষ্ট্রে নতুন করে ১,৭২,০০০ কর্মসংস্থান তৈরি হয়, যার বড় অংশই বিনোদন, আতিথেয়তা বা সেবা খাতে। চলতি মাসে এমন অপ্রত্যাশিত ফলাফলে থমকে গেছে বিশ্বকাপে সম্ভাবনাময় রমরমা ব্যবসা। নুজহাত রাহনুমা, ৭১। দর্শক, ৭১ বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।